আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি সকলেই ভালো আছো। তো আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে কোনো মৌল কত নম্বর পর্যায়ে এবং কত নম্বর গ্রুপে অবস্থান করছে তা নির্ণয় করব। ঠিক আছে, তো চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে আমরা পর্যায় নাম্বারটা নির্ণয় করব। দেখো কিভাবে, ধরো আমরা একটা আগে জিনিসটা পড়ি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের সর্বশেষ প্রধান শক্তি স্তরের নম্বরই হচ্ছে ওই মৌলের প্রধান শক্তি স্তর। আচ্ছা দেখো, আমি কি বললাম, দেখো পর্যায় নির্ণয়, পর্যায় নির্ণয়, পর্যায় নম্বর, পর্যায় নম্বর। দেখো তোমাদের বইয়ে, এসএসসি লেভেলের বইয়ে ৬৬ নম্বর পেজে বিস্তারিত বাংলা আলোচনা করা হচ্ছে, কিন্তু আমি এখানে বাংলা আলোচনাটা লিখলাম না, আমি জাস্ট তোমাদের একটু প্রসেসটা দেখাই দিব। ঠিক আছে, তো দেখো যে পর্যায় নম্বর আমরা কিভাবে নির্ণয় করব। দেখো পর্যায় নম্বর হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরের যে নম্বরটা আছে সেটাই হচ্ছে ওই মৌলের পর্যায় নম্বর। ঠিক আছে, দেখো ধরো একটা মৌল সোডিয়াম, সোডিয়াম 11। দেখো এই সোডিয়ামের আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি 1s2 2s2 2p6 3s2 2p6 3s1, সরি 3s1। দেখো আমরা কি বলছি, আমরা বলছি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ প্রধান শক্তি স্তরের যে নম্বরটি সেটি হচ্ছে সেই মৌলের প্রধান শক্তি স্তর। দেখো এটার যে আমরা যখন ইলেকট্রন বিন্যাস শিখছি তখন আমরা কি দেখছি যে মৌলের ইলেকট্রন বিন্যাসের যে গঠনটা সেটা হচ্ছে NS NS NP NS। দেখো তার মানে এই এনটা হচ্ছে প্রধান শক্তি স্তর এবং এই এসটা হচ্ছে কি উপশক্তি স্তর বা অরবিটাল। দেখো তাহলে এই ওয়ানটা হচ্ছে প্রধান শক্তি স্তর, এখানে টুটা হচ্ছে প্রধান শক্তি স্তর, এখানে টুটা হচ্ছে প্রধান শক্তি স্তর, এবং সর্বশেষ যে শক্তি স্তরটা আছে, সর্বশেষ শক্তি স্তর সেটা হচ্ছে 3s1। তাহলে এই 3s1-এ যে প্রধান শক্তি স্তর নম্বরটা সেটা হচ্ছে 3। তাহলে কি 3, এখানে প্রধান শক্তি স্তর নম্বরটা হচ্ছে 3। অর্থাৎ এ থেকে আমরা বলতে পারি যে সোডিয়াম 3 নাম্বার পর্যায়ের মৌল, সোডিয়াম 3 নাম্বার পর্যায়ের মৌল। আচ্ছা ধরো আমরা আরেকটা উদাহরণ যদি দেখি, তোমাদের বইয়ে আছে পটাশিয়াম 19। দেখো পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 10 18 3p4s 4s1। দেখো দেখো তো এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ প্রধান শক্তি স্তরের যে নম্বরটা সেটা হচ্ছে 4। তোমরা দেখেই বুঝতে পারতেছো যে পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের যে কি প্রধান শক্তি স্তরের নম্বরটা সেটাই হচ্ছে কি তার পর্যায় নম্বর। তো এখানে কি এই গঠনটা হচ্ছে NS। তো এই Na এর মান কত, পটাশিয়ামের ক্ষেত্রে এই N এর মানটা হচ্ছে 4। অর্থাৎ আমরা বলতে পারি যে পটাশিয়ামের পর্যায় নম্বর হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা তুমি 1 থেকে 118টি মৌল ঠিক এইভাবে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে তার পর্যায় সারণীতে তার অবস্থান পর্যায় নম্বর নির্ণয় করতে পারবা। ঠিক আছে, তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবা, তাহলে তোমরা এই জিনিসটা আরো সহজভাবে বুঝতে পারবা। ঠিক আছে, আচ্ছা আশা করি এটা বুঝতে পারছো। এবং এই পর্যায় সারণীতে পর্যায় সারণীতে মৌলের পর্যায় নম্বর নির্ণয়ের এই একটাই কি প্রসেস আছে। ঠিক আছে, তোমাদের বইয়ে একটাই প্রসেস আছে, আমরা এই একটা প্রসেসের মাধ্যমে কি পর্যায় সারণীতে মৌলের পর্যায় নম্বর নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো চলো আমরা গ্রুপ নম্বরটা কিভাবে নির্ণয় করব সেটা দেখে ফেলি। দেখো দেখো গ্রুপ নির্ণয়, গ্রুপ নির্ণয়, গ্রুপ নির্ণয়, গ্রুপ নির্ণয়। দেখো তোমাদের বইয়ে এই গ্রুপ নির্ণয় নিয়ে, মৌলের গ্রুপ নির্ণয় নিয়ে 4টি নিয়ম আছে। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস থেকে মৌলের গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে 4টি নিয়ম আছে। তো আমরা একটা একটা করে নিয়ম দেখে ফেলি, চলো।
দেখো 1 নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের অরবিটালটি যদি s হয় তো ওই s এর মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে কোনো মৌলের গ্রুপ নম্বর। দেখো আমি আরেকবার একটু ক্লিয়ার করি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরের যে অরবিটালটি সেই অরবিটাল যদি s অরবিটাল হয় তো ওই s অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মৌলের গ্রুপ নম্বর। দেখো আমরা একটা উদাহরণ লিখি, তোমরা আমার এই ক্লাস করার পরে যদি একটু বইটা একটু যদি পড়ো, রিডিং দাও, তাহলে তুমি ক্লাসটা সম্পূর্ণ আরো ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে? আচ্ছা দেখো, তো একটা উদাহরণ আমরা যদি লিখি নাইট্রোজেন 7। আচ্ছা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কি? সরি নাইট্রোজেন না, আমরা যদি হাইড্রোজেনের দেখি, কারণ নাইট্রোজেনের সামনে এস আসে না। দেখো হাইড্রোজেন 1, হাইড্রোজেন 1, তার মানে কি 1s1। এখন এই হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে শক্তি স্তর, এই শক্তি স্তর যে অরবিটালটা আছে, এই অরবিটালে যে এস অরবিটাল, এই এস অরবিটালের যে মোট ইলেকট্রন সংখ্যা আছে সেই ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মৌলের কি গ্রুপ নম্বর। তো এখানে এস অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 1টি, অর্থাৎ হাইড্রোজেনের গ্রুপ নম্বর হচ্ছে 1, ঠিক আছে? আচ্ছা, এবং আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল করি, সোডিয়াম 11, দেখো সোডিয়ামের ক্ষেত্রে খেয়াল করি 1s2 2s2 2p6 3s1। দেখো এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস শেষে s অরবিটালে একটি ইলেকট্রন পাওয়া যায়, অর্থাৎ এই সোডিয়ামের মোট ইলেকট্রন সংখ্যা 1। তাহলে আমরা বলতে পারি যে সোডিয়াম 1 নম্বর গ্রুপের মৌল, ঠিক আছে? আচ্ছা, যদি এইভাবে বলা হয় যে সোডিয়াম কত নম্বর গ্রুপের কত নম্বর পর্যায়ের মৌল, দেখো তুমি কিন্তু সহজেই বের করতে পারবা, সেটা হচ্ছে 1 নম্বর গ্রুপে 3 নম্বর পর্যায়ে মৌল। কারণ আমরা একটু আগে দেখে আসলাম যে কি সোডিয়ামের n সমান 3 এবং অরবিটালটি কি s। এই s অরবিটাল হলে ওই s অরবিটালে যে মোট ইলেকট্রন সংখ্যা আছে সেটি হচ্ছে ওই মৌলের গ্রুপ নম্বর, এবং যে প্রধান শক্তি স্তর আছে সেই প্রধান শক্তি স্তরের কি নম্বরই হলো ওই মৌলের পর্যায় নম্বর, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি ঠিক পটাশিয়ামেরটা দেখি, ইলেকট্রন বিন্যাস করার পর দেখবা যে এখানে কি 4s1 আসতেছে। তো এই পটাশিয়ামের ক্ষেত্রে কি আসবে পর্যায় এবং গ্রুপের, সেটা হচ্ছে এখানে n সমান 4, অর্থাৎ এর পর্যায় হচ্ছে 4 নাম্বার পর্যায় এবং s এর মান হচ্ছে 1, অর্থাৎ আমরা বলতে পারতেছি যে কি এটা 1 নাম্বার গ্রুপে অবস্থিত। তো এক্ষেত্রে একটি ব্যতিক্রম নিয়ম তোমরা পাবা, সেটা হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে। দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, হিলিয়াম 2, দেখো হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2, এই নিয়ম অনুসারে হিলিয়ামের অবস্থান হওয়ার কথা ছিল 2 নম্বর গ্রুপে, কিন্তু না, এটা নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করায় এর অবস্থানটা 18 নম্বর পর্যায়ে, কারণ 18 নম্বর গ্রুপে কি নিষ্ক্রিয় গ্যাস সমূহ অবস্থান করে, ঠিক আছে? শুধু এটাই ব্যতিক্রম। আচ্ছা, তাহলে কি আমরা 1 নম্বর রুলটা দেখলাম। দেখো পরবর্তী যে রুলস সেটা হচ্ছে পরবর্তী রুলস 1 নম্বর এস অনুসারে। দেখো 2 নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষে প্রধান শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে, শেষে s এবং p অরবিটাল যদি থাকে, তো ওই s এবং p অরবিটালের মোট ইলেকট্রনের সাথে 10 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি হচ্ছে ওই মৌলের গ্রুপ নম্বর, ঠিক আছে? আচ্ছা দেখো আমি একটু লিখে বুঝাই। দেখো কি বললাম, 2 নম্বর রুলসটা হচ্ছে ধরো একটা মৌল কি, দেখো আমরা যদি লিখি ক্লোরিন 17, দেখো এর ইলেকট্রন বিন্যাস কি 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো আচ্ছা, এই ক্লোরিন 17 যে ইলেকট্রন বিন্যাস সেটা আমরা দেখলাম। তো আমরা কি বললাম,
রুল 2 এ যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষে যদি s এবং p অরবিটাল থাকে, s এবং p অরবিটাল আলাদাভাবে না, একসাথে থাকতে হবে, ঠিক আছে? আর s এবং p অরবিটাল একসাথেই থাকে, ঠিক আছে? s এবং p অরবিটাল থাকে, তাহলে ওই s এবং p অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে 10 যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটি হচ্ছে ওই মৌলের গ্রুপ নম্বর। দেখো, এই s এবং p এই অরবিটাল, s অরবিটালে 2টি ইলেকট্রন আছে এবং p অরবিটালে 5টি ইলেকট্রন আছে, তাহলে মোট সংখ্যা হচ্ছে 7। এবং এই 7-এর সঙ্গে যদি আমরা 10 যোগ করি তাহলে কি 17। তার মানে এই 17 সংখ্যাটাই হচ্ছে ক্লোরিনের গ্রুপ নম্বর। আমরা যদি আরেকটা ইলেকট্রন বিন্যাস দেখি, আরেকটা ইলেকট্রন বিন্যাস হচ্ছে নিয়ম 2 সিলিকন। এই সিলিকনের ইলেকট্রন বিন্যাস যদি দেখি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন 14, 1s2, 2s2, 2p6, 3s2, 3p2। দেখো 3p2, দেখো আমরা যদি s এবং p অরবিটালের ইলেকট্রনটা যোগ করি তাহলে কি 2 এবং 2 অর্থাৎ কি 4, এই 4-এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কত 14। এই 14 নম্বরটাই হচ্ছে এই সিলিকনের গ্রুপ নাম্বার, ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পারছো। এবং এটার মাধ্যমে আমরা কি বুঝবো যে পর্যায় সারণী কিভাবে নির্ণয় করো। দেখো পর্যায় নির্ণয় করবা, এখানে কি 3 আছে n যেহেতু 3 অর্থাৎ কি ক্লোরিন 3 নাম্বার পর্যায়ে মৌল, এবং এই সিলিকনের ক্ষেত্রেও কি লাস্টে প্রধান শক্তি স্তরটা আছে কি 3, অর্থাৎ আমরা বুঝতে পারতেছি যে সিলিকনও 3 নাম্বার পর্যায়ের মৌল, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী যে রুলস সেটা দেখো। এটা আমরা লিখলাম যে s প্লাস p প্লাস 10 সমান গ্রুপ নাম্বার। দেখো থার্ড নাম্বার যে নিয়মটা, তোমাদের থার্ড নাম্বার যে নিয়মটা সেটা হচ্ছে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষে যদি ডি অরবিটাল থাকে, s এবং d অরবিটাল থাকে, তো ওই d এবং s অরবিটালের যোগফলই হচ্ছে কোনো মৌলের গ্রুপ নম্বর। দেখো আমি আবার বলি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের শেষে যদি s এবং d অরবিটাল থাকে তাহলে s এবং d অরবিটালের যোগফলই হচ্ছে ওই মৌলের কি গ্রুপ নাম্বার। দেখো আমরা একটা উদাহরণ দেখি। দেখো ধরো স্ক্যান্ডিয়াম, দেখো স্ক্যান্ডিয়াম 21, তো এখানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, অর্থাৎ এরকম ইলেকট্রন বিন্যাস। দেখো 21 এরকম ইলেকট্রন বিন্যাস। আমরা কি বলতেছি, ডি এবং এস অরবিটাল যদি থাকে, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষে যদি ডি এবং এস অরবিটাল থাকে, তো ডি এবং এস অরবিটালের মোট যে যোগফল সংখ্যাটা আসবে সেটাই হচ্ছে ওই মৌলের কি গ্রুপ নম্বর। দেখো তাহলে এখানে ডি এ ইলেকট্রন আছে, ডিতে ইলেকট্রন আছে একটি, এবং এস এ ইলেকট্রন আছে, এস অরবিটালে ইলেকট্রন আছে 2টি। তাহলে এস এবং ডিতে ইলেকট্রন সংখ্যার যোগফল হচ্ছে 3, অর্থাৎ 3 নাম্বার গ্রুপে স্ক্যান্ডিয়াম কি অবস্থান করে, ঠিক আছে? এবং যেহেতু এই স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাসের শেষে প্রধান শক্তি স্তরের 4s, তার মানে এটি 4 নাম্বার পর্যায়ে অবস্থান করে, ঠিক আছে? আরেকটা উদাহরণ যদি আমরা দেখি সেটা হচ্ছে ধরো কি আয়রন এফি, এফি না, সেটা হচ্ছে নিকেল, কপার, জিঙ্ক। নিকেল যদি দেখো 28, 1s2, তুমি এই পর্যন্ত যাওয়ার পরে দেখবা এরকম একটা গঠন আসবে যে 3d, 4s, 3d2, 4s, 6, এরকমই নিকেল 4s2, 3d8, 3d8। দেখো
করার পর দেখবা 3d8 4s2 আমাদের প্রয়োজন এতটুকু, তো আমরা একটু শর্ট করে লিখলাম। ঠিক আছে, তোমরা ইলেকট্রন বিন্যাস যেহেতু সবাই পারো, আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই পারো। দেখো 3d8 এবং 4s2, তো এক্ষেত্রে ডি এবং 4 এর যে অরবিটাল সেটা হচ্ছে অরবিটালের যে যোগফল সেটা হচ্ছে 10। তার মানে এই 10 নাম্বার গ্রুপে নিকেল অবস্থান করে। এবং যেহেতু নিকেলের ইলেকট্রন বিন্যাসের শেষে 4s অরবিটাল থাকে, তো 4s অরবিটালের যে প্রধান শক্তি স্তর নম্বর সেটা হচ্ছে 4, তো এটি 4 নাম্বার পর্যায়ে অবস্থান করে। তার মানে আমরা কি বলতে পারি, আমরা 3 নাম্বার রুলসটা এইভাবে বলতে পারি যে s এবং d অরবিটাল, d এবং s এইভাবে লিখি যে d এবং s অরবিটালের যে যোগফল সেটাই হচ্ছে তার গ্রুপ। দেখো আমরা কি 3টা রুলস দেখলাম, এবং কি পর্যায় সারণীতে পর্যায় কিভাবে নির্ণয় করব সেটাও আমরা দেখলাম। তাহলে যারা এই ক্লাসটি দেখতেছো, আশা করছি যে ক্লাসটি সকলেই বুঝতে পারছো। তো যদি ক্লাসটি ভালো লাগে, বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করো, এবং এরকম আরো সুন্দর ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ডাইনামিক এডুকেয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আসসালামু আলাইকুম সকলকে।